বিসমিল্লাহির রহমানির রহিম। 21শে জুন 2025 ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আপনারা আমার যারা শ্রোতা আছেন বিভিন্ন বাংলাদেশের জ্ঞানী এবং গুণীদের বক্তব্য শুনে থাকেন। তো আমি জ্ঞানী এবং গুণী নয়, আমি একজন সাধারণ মানুষ। আজকে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কতটুকু যাবে, কবে বন্ধ হবে সেটা নিয়ে একটা আলোচনা করতে চাই এবং এটা ভূমিকা কার হবে সবচেয়ে বেশি, এবং সেই সাথে পাকিস্তানের সেনাপ্রধান জনাব আসিফ মুনির সাহেবকে নিয়েও একটু আলোচনা করতে চাই। প্রথমে একটা কথা বলি যে পাকিস্তান নয়, পাকিস্তান বা এশিয়াতে জানি না আর কোনো দেশে এরকম নজির আছে কি না, একটা দেশের শুধুমাত্র সেনাপ্রধান সরাসরি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে। পাকিস্তানের ইতিহাসে তো নাই। ইতিপূর্বে যারা সাক্ষাৎ করেছে, সামরিক শাসন জারি করার পরে যারা সরকারে থাকে তারা মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছে। এই প্রথম জনাব আসিফ মুনির সাহেব সরাসরি মার্কিন প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করলেন। এবং শুধু কি তাই, সাক্ষাৎ তো করলেন, তিনি আগামীতে শান্তির জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম প্রস্তাব করেছেন। এখন ডোনাল্ড ট্রাম্প তো একটু আবেগী মানুষ, জানি না কীভাবে এটাকে রিয়েক্ট করেছে, কারণ সাংবাদিক সম্মেলনে আসিফ মুনির কোনো কথা বলেননি। এত কিছু থাকা অবস্থায় আসিফ মুনির হঠাৎ করে কেন গেলেন এই সময়? এখন এটা একটা চিন্তার বিষয়। যদি বিষয়টাকে আমরা রাজনীতির দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে হয়তো এমন হতে পারে যে যেহেতু পাকিস্তান একটি পারমাণবিক শক্তির অধিকারী, ইরানও হয়তো থাকতে পারে, জানি না ইরানের পারমাণবিক বোমা আছে কিনা, ইরান যেন পাকিস্তান থেকে পারমাণবিক বোমা ধার করতে না পারে, হয়তো এই ধরনের একটা আলোচনার জন্যই জনাব ডোনাল্ড ট্রাম্প সাহেব তাকে ডেকে নিয়েছেন। বা অন্য কোনো প্রযুক্তি যেগুলো আছে পাকিস্তানের কাছে, মার্কিন অনেক প্রযুক্তির বিমান আছে, অস্ত্রশস্ত্র আছে, যেন কোনো ক্রমেই এই অস্ত্রগুলো যেন পাকিস্তান ইরানকে না দিতে পারে, বা কোনো প্রযুক্তিগত জ্ঞানও যেন না দিতে পারে। আমি একটা ধারণা করছি যে এই কারণে, এই হঠাৎ করে তাকে ডাকার কারণটা কি। তো সেটার কৃতজ্ঞতা আসিফ মুনির সাহেব বলেন যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যেন আগামীতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কেন? ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধটা বন্ধ করার জন্য। আসলে আসিফ মুনির যে কথাটা বলেছেন এটার অনেক অর্থ আছে। আপনি যদি মনে করেন যে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ খেলাটা চলছে, আমিও বলি এটা যুদ্ধ খেলা। আমি জানি যুদ্ধ শেষ পর্যন্ত হবে না, যুদ্ধটা থেমে যাবে, হয়তো আর আজকে 21 তারিখ, হয়তো এই মাসের মধ্যে যুদ্ধ থেমে যাবে, আর হয়তো 4 দিন বা 5 দিন এই যুদ্ধ চলতে পারে, এরপর যুদ্ধ থেমে যাবে। এবং এই যুদ্ধটা থামাবে কে? ডোনাল্ড ট্রাম্প। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প থামাবে, কারো কথা এই যুদ্ধ থামবে না। আপনারা দেখবেন আমেরিকার যতই বিরুদ্ধাচারণ করুক আলী খামেনি, কিন্তু ইরানের ইসলামী সরকার শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের কথাই শুনবে। এটার কারণটা হলো ইরান তার বিজ্ঞানী, তার আরও অনেক চিন্তাশীল ব্যক্তিদের হারিয়েছে ইতিমধ্যে। সে বুঝে যে আর হারাতে চায় না, কারণ যদি একবার যুদ্ধ থেমে যায় ইরান আবার পুনরায় শক্তি সঞ্চয় করতে পারবে। আর যদি যুদ্ধের মধ্যে যদি ইরানের শক্তি শেষ হয়ে যায়, তাহলে বর্তমানে যে ইসলামী যে প্রজাতন্ত্র ইরান, এখানে যে আমাদের ইসলামিক স্কলাররা যে শাসন করছে, এদের হাত থেকে হয়তো শাসন ক্ষমতা চলে যেতে পারে। একটা পর্যায়ে হয়তো মানুষ বিদ্রোহ করতে পারে, শিয়াদের মতো থেকে বিদ্রোহ করতে পারে। তাই দেখবেন আর এক সপ্তাহ পরে দেখবেন যুদ্ধ থেমে গেছে। ক্ষতি ইরানের বেশি হবে, এটা সত্য। ইসরায়েলের ক্ষতি কম হবে। আমরা যতই লাফাই বাংলাদেশ থেকে, ক্ষতি ইসরায়েলের কম হবে। আবার ইসরায়েল দেখা যাবে আগামী 6 মাসে 1 বছরের মধ্যে সব কিছু ঠিকঠাক করে ফেলবে, কারণ তারা ইহুদি, তো তাদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের চ্যারিটি আছে, তাদের সবাই টাকা টুকা দিয়ে ইসরায়েল দাঁড়াবে। ইরান হয়তো আর একটু সময় লাগবে। ইসরায়েল যদি 1 বছর সময় নেয়, ইরান হয়তো 5 বছর বা 10 বছর লাগতে পারে এই ক্ষতি পরিমাণটা। তখন এই ডোনাল্ড ট্রাম্প আবারও নোবেলের জন্য মনোনীত হবেন। তখন অনেকে বলবে যে হ্যাঁ, ট্রাম্পকে নোবেল দেওয়া হোক। আজকে তো আসিফ মুনির বলছে, এমনও হতে পারে যে মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোও বলবে যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হোক। ডোনাল্ড ট্রাম্পের যেটা স্বভাব, সবাই বলা করছে যে তিনি যুদ্ধ চান না। আসলে কিন্তু তার কথাবার্তা যেটা বুঝলাম, ব্যক্তি জীবনে তিনি যুদ্ধবাজ নন, কিন্তু যেহেতু তিনি মার্কিন হোয়াইট হাউসে থাকেন এখন রাষ্ট্রপতি হিসাবে, তো মার্কিন যে পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি যেটা, সেই ফরেন পলিসিকে তো তিনি অস্বীকার করতে পারেন না। শুধু তা না, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির বড় চালিকা শক্তিগুলো ইহুদিদের হাতে। যে ইহুদিরা মার্কিন যুক্তরাষ্ট্রের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে ডোনেট করে। এখন ট্রাম্প সাহেব যদি নাও চান
তারপরেও হয়তো এখন কিছুদিন তিনি যুদ্ধের পক্ষে বলছেন, ইরানের বিরুদ্ধে জোরে সোরে বলছেন। বাস্তবিক পক্ষে যার বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবাজ নন। তাহলে যদি আগামী সপ্তাহ পরে যদি মোটামুটি ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি যুদ্ধটা একটা সিজ ফায়ারের নাম দিয়ে হোক বা যে কিছুই বলেই হোক, যদি থামিয়ে দেওয়া যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প হবেন বিশ্বের মধ্যে একজন অন্যতম খেলোয়াড় বা খিলাড়ি বলে না হিন্দিতে, খিলাড়ি বা খেলোয়াড়। এখন আমাদের যারা আমরা মুসলিম দাবি করি, আমাদের কি মনে একটি প্রশ্ন আসে না যে আমাদের কি সৌদি আরব কি পারে না, বা আমাদের কাতার কি পারে না একটা মধ্যস্থতা করতে? কাতার তো আফগানিস্তানের তালেবানদের সাথে, মার্কিনদের সাথে মধ্যস্থতা করেছে, তাহলে এখানে কেন করে না? এটা একটা প্রশ্ন। কারণ কাতারে তো মার্কিন ঘাঁটি আছে, সৌদি আরব কেন করে না? সৌদি আরব কি ক্ষমতা নাই দুই দেশকে বসিয়ে একটা সমাধান করার? করবে না। মূল প্রশ্নই হলো সৌদির যে রাজবংশ আছে, এরা নিজেরাই তো এই ইহুদি এবং খ্রিস্টানদের হাত ধরে আজকে তারা এখানে আসছে। এই যে আমি বারবার বিভিন্ন ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে আমি কথা বলেছি যে বর্তমানে সৌদি আরব, ফিলিস্তিন, এই যেসব দেশগুলো দেখেন, কাতার টাতার, কুয়েত টুয়েত যা দেখেন, এরা তো সব একসময় তো ওসমানী খেলাফতের অধীনে ছিল। এরা এই ওসমানী খেলাফতে থেকে বের হওয়ার জন্য এই ইহুদি এবং খ্রিস্টানদের, নাসারাদের সাহায্যে ষড়যন্ত্র করে এরা বের হয়েছে। যার কারণে এরা এখন ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে জোরে কথা বলতে পারে না। এই আজকের ইংল্যান্ড, ব্রিটিশরা এই সব তখনকার দিনে এই ওসমানী খেলাফতকে দুর্বল করার জন্য এই সৌদি আরব সহ এই আরব উপদ্বীপটা স্বাধীন করে দেয়। এখন সৌদি আরবের তো জানে যে তারা সংগ্রাম করে, তারা এখানে এই নিজেরা সংগ্রাম করে তারা এই অবস্থায় আসেন। তারা ইহুদি খ্রিস্টানের কাঁধে ভর করে তাদের পরামর্শ নিয়েই তারা আজকের এই স্বাধীন সৌদি আরব, কাতার, কুয়েত এগুলো আছে না, এরা সবাই শাসন করছে। এরা পারবে না, আর এদের হ্যাডামও নেই। সৌদি আরব তারা পারবে না। যদি পারতো তাহলে তারা ইচ্ছে করলে গাজায় বোমা হামলাটা বন্ধ করার জন্য উদ্যোগ নিতে পারতো, তারা করবে না। কারণ এখানে সালাফি কি মতবাদ আছে না, আর সৌদি আরবের সাথে ইরানের সাথে এমনি একটা দাকুমরা সম্পর্ক, শিয়াইজম এবং সুন্নিজম। এর মধ্যে আবার ইরান পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘুরাতে চায়, সৌদি আরব এটা মেনে নেয় না। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণে যে প্রদেশ ছিল সেখানে শিয়া লোকজন বসবাস করত। এই ইয়েমেন থেকে রকেট ছুঁড়ে, বোমা ছুঁড়ে সেখানে সৌদি আরবের সরকারকে তটস্থ রেখেছিল। যার কারণে সৌদি সরকার বোম টোম মেরে তাদের ওই অঞ্চলে যারা শিয়া বাস করতো অঞ্চলটাই তারা একদম সম্ভবত জনশূন্য করে দিয়েছে। বিভিন্ন বিষয় আছে, এই কারণে সৌদি আরব এইসব বিষয়ে মাথা ঘামাতে চায় না। সে তার নিজেকে নিয়ে কোনো রকমে বেঁচে থাকার জন্য, যেটা আর বিলাস্য জীবনযাপন যেভাবে করা যায় সেটাকে অক্ষমতা রাখার জন্য তারা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে প্রযুক্তিগত পরামর্শ নিয়ে, সহায়তা নিয়ে তারা তাদেরকে এক সাইডে রেখেছে। তারা মধ্যস্থ করতে আসে না। তাহলে কী দাঁড়ালো? ঘুরে ফিরে সেই ইহুদি খ্রিস্টানরাই মধ্যস্থতা করবে ইরান এবং ইসরায়েলের মধ্যে, এবং তাদের মধ্যে কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং আপনারা লিখে রাখেন, আগামী শান্তি নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।